স্কোপ ম্যানেজমেন্ট, তার মধ্যে বিজনেস কেসের পরে থাকবে হচ্ছে সফটওয়্যার সিলেকশন অ্যান্ড অ্যাপ্রুভাল। মানে বিভিন্ন রকম যে বিজনেস কেসগুলো চিন্তা করব সেটার জন্য কোন ধরনের সফটওয়্যার সিলেকশন করা যায়, সেটার ফিজিবিলিটি স্টাডি করে তার অ্যাপ্রুভালটা কীভাবে নেওয়া যায়, এই জিনিসগুলো। তারপরে আসবে হলো প্রজেক্ট চার্টার, স্কোপ ডেফিনেশন মানে স্কোপ কী জিনিস, আর সফটওয়্যার স্কোপ ম্যানেজমেন্ট বলতে কী বোঝাবে সেই জিনিস, দুইটার মধ্যে ডিফারেন্স। তারপরে ক্রিয়েটিং দ্য ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, মানে বিভিন্ন আমাদের যেই টিমে যে অনেকজন মানুষ কাজ করবে, যে হিউম্যান রিসোর্সগুলো কাজ করবে, তাদের মধ্যে যে আমাদের ওয়ার্ক ডিস্ট্রিবিউশনটা কীভাবে হবে, সেই স্ট্রাকচারটা কেমন হবে, সেটা নিয়ে এখানে কথা হবে। আর লাস্টের দিকে হচ্ছে যে স্কোপের ভেরিফিকেশান আর স্কোপগুলোকে আমি কীভাবে কন্ট্রোল করতে পারবো সেটা। ঠিক আছে, এই টোটাল হচ্ছে স্কোপ ম্যানেজমেন্ট আমাদের টপিক। তো ফার্স্ট অফ অল আমরা কথা বলবো হচ্ছে বিজনেস কেস যেটা আসছে, সেটা বিজনেস কেস বলতে আসলে কী বোঝো। তো বিজনেস কেস জিনিসটা হচ্ছে যেটা একটা ডকুমেন্টেশন বা একটা প্রেজেন্টেশন ফর্ম। এটা কি বলবে, এটা জাস্টিফাই করবে যে আমি যেই প্রজেক্টটা নিয়ে কাজ করছি, যেইখানে আমি কোনো কিছু ইনভেস্ট করছি বা যেই বিজনেস ইনিশিয়েটিভ নিয়ে আমি শুরু করছি, সেটাকে জাস্টিফাই করবে যে আমি এটা কেন করছি, এটার আমার একটা উত্তর দিবে। বা এখান থেকে আমি কি বেনিফিট পেতে পারি, এটার ওভারঅল কস্ট কীরকম হতে পারে, বা এটা যদি আমি করি আদৌ আমার কোনো লাভ হবে কি না, বা পুরোপুরি লস প্রোডাক্ট হবে কি না, এই সম্বন্ধে একটা ধারণা পাওয়া যাবে। মানে সাকসেসফুলি এটা আমি শেষ করতে পারবো কিনা। ঠিক আছে, তো এটার একটা ডকুমেন্টেশন জিনিসটাই হচ্ছে বিজনেস কেস। এটা মানে আলোচনা করছি। যদি আমি ইন্ডাস্ট্রি লেভেলে চিন্তা করি, সেখানে দেখা যাবে যে কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করার আগে সেখানকার যিনি ওনার থাকেন বা ক্লায়েন্ট থাকেন বা তাদের সাবঅর্ডিনেট যারা কর্মকর্তা থাকেন, তারা সবাই মিলে একটা মিটিং করে আগে ডিসিশান নেয় যে আমি যে কাজটা করব, যে প্রোডাক্টটা আমি তৈরি করব, সেটা আদৌ ক্লায়েন্টদের কাছে বা কাস্টমারদের কাছে সেটা গ্রহণযোগ্য হবে কি না, বা আমি যদি সেটা করি তাহলে করলে সেখান থেকে আমি কতটুকু বেনিফিটেড হতে পারবো, আমার যে প্রোডাকশান কস্ট সেখান থেকে আমি কিছুটা ইন্টারেস্ট বের করতে পারবো কি না, এইটা চিন্তা করে কিন্তু কেউ বিজনেসে ইনভেস্ট করে। সুতরাং এই বিজনেস কেস জিনিসটা হচ্ছে ওটাই, যে আমি যে প্রেজেন্টেশনটা দেওয়া হচ্ছে কোনো একটা প্রজেক্টে শুরুতে ইনভেস্ট করার আগে। ঠিক আছে, তো এইটার দেখেন এখানে পরের লাইনে বলছে ইট এক্সপ্লেন্স হোয়াই এই পার্টিকুলার কোর্স অফ অ্যাকশন শুড বি টেকেন। আমি যে প্রোডাক্টটা করতে যাচ্ছি, যে বিজনেসটা নিতে যাচ্ছি, যে ইনিশিয়েটিভটা করতে যাচ্ছি, সেটা আমার কেন নেওয়া উচিত, কেন নিব। ঠিক আছে, তো এই বিজনেস কেসের যে ডকুমেন্টেশনগুলো দেওয়া হয়, যে প্রেজেন্টেশনগুলো দেওয়া হয়, সেটা আমাকে সাপোর্ট দিবে যারা হচ্ছে ডিসিশন মেকার আছে তাদেরকে। তারা সহজে এখান থেকে একটা ডিসিশন নিতে পারবে যে না, এটার জন্য আমার এই প্রোডাক্টটা করা উচিত, এই বিজনেসটা আমার এখন শুরু করা উচিত। তো মেন উদ্দেশ্যটা এটাই। যদি আমি কি পারপাস বর্ণনা করি, তাহলে ডিসিশন মেকারদের প্রজেক্ট সম্বন্ধে খুব ভালো একটা ধারণা দেয়, কী সম্বন্ধে, বেনিফিট, কস্ট অ্যান্ড আলটিমেট রিস্ক কী কী আসতে পারে সেই সম্বন্ধে। ঠিক আছে, তো এটাই হচ্ছে বিজনেস কেস। আমি যদি কয়েকটা এক্সাম্পল দিই তাহলে আরও সুবিধা হবে বুঝতে। ফার্স্ট অফ অল আমরা একটা এক্সাম্পল নিলাম যে আমি কোনো একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। কোনো একটা কোম্পানিতে অলরেডি কোনো একটা অ্যাকাউন্টিং সিস্টেম রানিং আছে, কিন্তু সেটা দেখা গেলো যে আগের চাইতে কিছুটা আউটডেটেড হয়ে গেলো, এখন আপডেটেড কোনো একটা ভার্সন দরকার। এখন যদি আপডেটেড ভার্সন হয় তাহলে দেখা যাবে যে আগের যে ভার্সনটা ছিল সেখানে যদি কিছু কিছু পরিমাণে ইরোরও আসে, ফিনান্সিয়াল রিপোর্টে যদি কোনো ইরোর আসে, তাহলে দেখা যাবে যে সেখানে আপডেটেড ভার্সনে সেই জিনিসগুলোকে ওভারকাম করার চেষ্টা করা হবে। তো এখন যারা ওই সফটওয়্যারটা তৈরি করানোর চিন্তা করবে, তারা ফার্স্টে চিন্তা করবে যে এমন কোনো একটা সফটওয়্যার, অ্যাকাউন্টিং সফটওয়্যার আমাকে রেডি করতে হবে যাতে আগের যে ভার্সনটা ছিল তার চাইতে যেন বেটার কোনো সাপোর্ট দেয়। যদি আগের যে ফিচার্সগুলো ছিল তার চাইতে যদি কম ফিচার্সের কোনো আমি সফটওয়্যার দিই, তাহলে নিশ্চয়ই এটা ক্লায়েন্ট আমার কাছ থেকে নেবে না। সুতরাং এমন জিনিসটাই আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে সেটা যেন আগেরটা চাইতে বেটার হয়। তো এরকম কিছু একটা বলা হচ্ছে যে প্রপোজ সলিউশন হিসেবে যে কুইক বুকস একটা হইতে পারে, যেটা ক্লাউড বেসড একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার, এরকম টাইপের সফটওয়্যার করলে তারা একটা সলিউশন দিল যে এরকম একটা কিছু করা যেতে পারে। এখন তার জন্য আমাকে কী চিন্তা করতে হবে, যেটাতে বেনিফিট কী হইতে পারে, মানে আগের জিনিসগুলোর থেকে আমাকে এখন কিছু নতুন কোনো সুবিধা দিচ্ছে কিনা। সুবিধা দিচ্ছে, কী সুবিধা দিচ্ছে, প্রথমটা হচ্ছে যে আগে যে পরিমাণ আমার ইরোর হইতো তার চেয়ে এখন 40% ইরোর রিডাকশন হয়ে যাচ্ছে। সেকেন্ড, সেটা হচ্ছে যে 30% টাইম সেভ করছে। আমার যে ফাইন্যান্স টিমটা আছে যারা এগুলো নিয়ে কাজ করে, বা ওই যে আগের যে সফটওয়্যারটা ছিল সেই সফটওয়্যার হ্যান্ডেলের দায়িত্ব যারা ছিল, তাদের যে পরিমাণ টাইম কনজিউম করতো তারা এই কাজ করার পিছনে, তাদের 30% টাইম এখন সেভ হচ্ছে।
আর যেহেতু এটা ক্লাউড বেড একটা সিস্টেম, সুতরাং দেখা যাচ্ছে যে আমার ডাটা সিকিউরিটি, অ্যাক্সেস কন্ট্রোল এইসব আগের চেয়ে এখন খুব ভালো হচ্ছে। বেনিফিট আমি দেখলাম, এখন বেনিফিট যদি এত এত পাই, এখন এটা যদি আমি ইমপ্লিমেন্ট করতে যাই কস্টটাও ঠিক সেই রকম পরিমাণেই লাগবে। দেখা গেল যে আগের যে আমার সফটওয়্যারটা ছিল সেটা যদি এত এত ফিচার্স আমাকে না দেয়, তাহলে সেটা ইমপ্লিমেন্ট করতে যে পরিমাণ টাকা দরকার এখন আমার তার চাইতে বেশি কস্ট হবে খুব স্বাভাবিকভাবেই। সুতরাং আবার হচ্ছে নতুন নতুন সফটওয়্যার করতে গেলে সেটা দেখা যাবে যে একটা লাইসেন্সের ব্যাপার হয়ে যায়। তো এই যে নতুন একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার তৈরি করতে যাচ্ছে, তার জন্য দেখা গেল যে সফটওয়্যার লাইসেন্স নিতেই $5,000 করে রাখছে পার ইয়ার। শুধু এটা যদি আমি সফটওয়্যার একটা দিয়েই দিই কোনো একটা কোম্পানিকে, তাহলে কিন্তু হবে না। নতুন একটা সফটওয়্যার দেওয়ার পরে তার যে এমপ্লয়িরা থাকবে তাদের ট্রেনিংয়েরও একটা ব্যবস্থা করতে হবে, প্রপারলি ইমপ্লিমেন্টেশন একটা সেট আপের ব্যবস্থা করতে হবে, তার জন্য কিন্তু আলাদা একটা কস্ট ধরে রাখতে হবে। তো এটার জন্য ধরে নিলাম অ্যারাউন্ড $2,000 মতন খরচ হবে। তো এই খরচগুলো যদি আমি বেয়ার করতে পারি তখনই আমার পক্ষে নতুন একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার ইমপ্লিমেন্ট করা সম্ভব। তাছাড়া যতই বেনিফিট থাকুক আমি কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতে পারবো না। এখন কস্ট দেখলাম, বেনিফিট দেখলাম, এখন রিস্ক কী কী আসতে পারে। প্রত্যেকটা কেস আমি যেই কেসই চিন্তা করি, আমি বিজনেসের যেদিকে যাই বেনিফিট যেমন থাকবে কিছু কিছু রিস্কও থাকবে। এখন এই যে আমি নতুন একটা সিস্টেম ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, নতুন একটা সফটওয়্যার সিস্টেম ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, এটাতে রিস্ক কী আসতে পারে। রিস্ক আসতে পারে যে হিউম্যান নেচারটা এরকমই যে মানুষ যেটাতে একবার অভ্যস্ত হয়ে যায় সেখান থেকে বের হয়ে আসতে পারে না সহজে। এখন আগে ধরেন একটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট সফটওয়্যার তারা যে ব্যবহার করতো, অ্যাকাউন্টিং সফটওয়্যার যেটা ব্যবহার করতো, সেটা ব্যবহার করতে করতে কেউ যদি অভ্যস্ত হয়ে যায়, এখন তাকে যদি পুরোপুরি নতুন একটা সিস্টেমের সাথে পরিচয় করে দেওয়া হয়, দেখা যাবে যে এমপ্লয়িরা আর সেটার সাথে অ্যাডজাস্ট করে নিতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করবে না। সুতরাং এটা একটা রিস্কের ব্যাপার হয়ে যায় যে আবার অনেকেই দেখা যাবে যে আগের সিস্টেমটাকে বেশি প্রায়োরিটি দেবে, সে বলবে যে আমি এটাতে অভ্যস্ত হয়ে গেছি, নতুন সিস্টেম কেন দরকার। ঠিক আছে, তো এটা এটা একটা সমস্যা, মানে তারা চেঞ্জ জিনিসটাকে খুব একটা ভালোভাবে নেয় না। এখন যদি এরকম একটা সমস্যা চলে আসে তাহলে এটা মিটিগেট করা যায় কীভাবে, যে আমাকে ওই যে এমপ্লয়িরা আছে তাদের প্রপার ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, যাতে নতুন যে সফটওয়্যারটা আসছে তারা কীভাবে সেটা ম্যানেজ করবে, সেটার সাথে কীভাবে তারা অ্যাডজাস্ট করে নেবে, সেই জিনিসগুলো যেন এখন তারা খুব সহজেই কোপ আপ করে ফেলতে পারে। ওকে, মানে লাস্ট অফ অল আমরা যদি এটার সামারি টানি যে কী হইলো পুরো ব্যাপারটাতে, এই সিস্টেম যদি নতুন ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমাদের জন্য পুরোপুরি $7,000 একটা বাজেট অ্যাপ্রুভ করতে হবে এই নিউ সিস্টেমটা ইমপ্লিমেন্ট করার জন্য। এখন এটা করলে আমাদের কি হবে, অ্যাকুরেসিটা আগের চাইতে বাড়বে এবং এফিসিয়েন্সিটাও বাড়বে, কিন্তু রিস্কটাও একটু মাথায় রাখতে হবে যে আমাকে এমপ্লয়িরা নতুন নতুন সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করতে কিছুটা দ্বিধাবোধ করতে পারে। ওকে, সেকেন্ড যদি আমরা আরেকটা বিজনেস কেস চিন্তা করি, সেটা হচ্ছে যে আমি নর্মালি আমাদের যেই ভার্সিটির যেই ক্লাস ম্যানেজমেন্ট সিস্টেম, সেটাতে কী হয় যে আমরা ক্লাসরুমে ক্লাস কন্ডাক্ট করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন আগের যুগে, এখন যদি অনলাইন প্ল্যাটফর্ম চলে আসছে, আগেকার যুগে দেখা যেত বেশিরভাগ ক্লাসগুলো হচ্ছে সব অফলাইনেই হতো, ফিজিক্যালি ক্লাসগুলো কন্ডাক্ট করা হতো। এখন সেই জায়গা থেকে যেই নতুন একটা সিস্টেম নিয়ে আসা হলো যে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, মানে ইউনিভার্সিটিতেই সেটা হচ্ছে অনলাইন লার্নিংয়ের একটা প্ল্যাটফর্ম যেগুলো চলে আসছে। তো এখন সমস্যা কী হচ্ছে যে অনেকের দেখা যাচ্ছে যে অনেক দূর থেকে মানে ফিজিক্যালি ক্লাসের সমস্যাটা কি, দেখা গেলো যে অনেকে অনেক দূর থেকে ক্লাস করতে আসছে, ট্রান্সপোর্টেশন সিস্টেমের একটা সমস্যা হতে পারে, কোনো একটা প্যান্ডেমিক্স হতে পারে, কোনো দিন ওয়েদার খারাপ থাকতে পারে। এখন এসব কারণে যদি ফিজিক্যাল ক্লাস মিস হয় তাহলে তো স্টুডেন্টের জন্য সে লস, ডিফিকাল্টি তারাই ফেস করবে। তো এই যে একটা প্রবলেম, তো এই প্রবলেমটার সলিউশন হিসেবে কী আসলো, যে অনলাইন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, এলএমএস যেটাকে শর্টকাটে বলা হচ্ছে, যে অনলাইন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। এখন সেটা হিসেবে আমরা কী পাচ্ছি, এই যে জুম ক্লাসরুম, জুম, তারপর হচ্ছে যে গুগল ক্লাসরুম, এই জিনিসগুলো। তো এখন এটাতে সুবিধাটা কী হচ্ছে, সুবিধাটা হচ্ছে যে আমি কোনো সমস্যা ছাড়াই কোনো লার্নিং জিনিসটা আমার কিন্তু কন্টিনিউ চলতে যাচ্ছে। ঠিক আছে, এখন ওয়েদার যেমন থাকুক, কোনো প্যান্ডেমিকও যদি থাকুক, আমি ঘরে বসে ক্লাসগুলো করতে পারছি। আর শুধু এটাই না, আমার এটার যে আমি যদি এই যে জুম প্ল্যাটফর্মে ক্লাস করছি, এটা হচ্ছে
কোনো নির্দিষ্ট এরিয়ার মধ্যে সীমাবদ্ধ না। আমি যদি ফিজিক্যাল ক্লাস করি সেটা দেখা গেলো যে একটা চার দেয়ালের রুমের মধ্যেই কিন্তু ক্লাসটা বন্দি। আর এখন যে জুমে ক্লাস নিচ্ছে যে কোনো প্রান্ত, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই কিন্তু এইখানে জুম লিঙ্কে জয়েন করতে পারে। সুতরাং এর রিচ আউটটা অনেক বেশি হচ্ছে। ঠিক আছে, ডিস্টেন্স লার্নার পর্যন্ত এই জিনিসটা চলে যাচ্ছে। আর লাস্টে হচ্ছে আমাদের যেই গুগল ক্লাসরুমটা আছে, সেই ক্লাসরুমে যেহেতু সব কিছু রেকর্ড রাখা সম্ভব, সুতরাং স্টুডেন্টে কে কী রকম রিপোর্ট করছে, তাদের অ্যাসাইনমেন্টের প্রোগ্রেস কেমন, ক্লাস পারফরমেন্স কেমন, সব কিছু এই গুগল ক্লাসরুমের মধ্যে ট্র্যাক করা সম্ভব খুব ইজিলি। যে কোনো সময় যে কোনো জনের জাস্ট রোল ধরে জিনিসটা বের করা সম্ভব। সুতরাং স্টুডেন্টের প্রোগ্রেস কেমন সে জিনিসটাও সহজে ট্র্যাক রাখা সম্ভব হচ্ছে অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে। যদি আমরা ফিজিক্যালি চিন্তা করি, ফিজিক্যাল ক্লাসরুমে দেখা যাবে যে আমি হার্ড কপি নিলাম অ্যাসাইনমেন্টের, ল্যাব রিপোর্ট নিলাম, তারপরে ওগুলো আর কোথায় যাচ্ছে সেটার কোনো ট্র্যাক থাকছে না। কিন্তু আমরা যখন গুগল ক্লাসরুমে সেগুলো নিচ্ছি অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিয়ে, তখন কিন্তু আমার কাছে সবগুলো ডকুমেন্টই থাকছে, সবগুলো ডকুমেন্টসই থাকছে। তার জন্য আমার এক্সট্রা কোনো ফাইল ম্যানেজ করতে হচ্ছে না। ঠিক আছে, অনলাইনে আমি সব কিছু চাইলে দেখে নিতে পারছি। এইগুলো একটা সুবিধা আমাকে দিচ্ছে। এখন এই যে একটা সুবিধা আসলো যে জুম বা হচ্ছে গুগল ক্লাসরুম, এখন এগুলো তৈরি করতে তো অবশ্যই কিছু কস্ট চলে গেছে, খরচ হয়েছিল। এগুলো যখন আগে চিন্তা করা হচ্ছিলো যে এই যে ফিজিক্যাল ক্লাসে যে এত সমস্যা, এই সমস্যাগুলোকে কীভাবে ওভারকাম করা যায় স্টুডেন্টের বেনিফিটের জন্য, তখন দেখেন একটা বলা হচ্ছে যে যদি আমি কস্টের কথা চিন্তা করি, তাহলে পুরোপুরি যে প্ল্যাটফর্ম সেট আপ আমি দিব, মানে জুমের যে এত ব্যাপার, জুমের কত কিছু ব্যাপার আছে, জুমের হচ্ছে রেকর্ড করার সিস্টেমগুলো আছে, জুমে হচ্ছে আপনার হোয়াইট বোর্ড সিস্টেম আপনাকে দিচ্ছে, কোনো একটা ডক শেয়ার ইমেজ, বা আপনি যদি চাইলে গুগলে চলে যেতে পারেন, বা এখান থেকে আপনি পুরো স্ক্রিন শেয়ার দিতে পারছেন, যে এত এত কিছু যে সেট আপ দেওয়া হচ্ছে এখান থেকে, যে এত এত ফিচার্স আপনাকে অ্যাড করে দিচ্ছে একটা প্ল্যাটফর্মে। তো এটার জন্য আলাদা একটা কস্ট লাগবে। তারপরে হচ্ছে যদি একটা সিস্টেম আপনার করে দেয় তাহলে তো শেষ হয়ে যায় না, সেটার জন্য তো একটা মেনটেন্যান্সের ব্যাপার আছে। যে কোনো সময় ক্লায়েন্টের বা কাস্টমারের বিভিন্ন রকম রিভিউ আসতে পারে, সেই রিভিউ অনুযায়ী ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে, মেনটেনেন্স করতে হবে। সেটাও সেই রিভিউ দেখে দেখে হচ্ছে আপগ্রেড করতে হবে আপনার সিস্টেম। নাহলে তো ওই সিস্টেমের কম্পিটিটিভ আরেকটা সিস্টেম কিন্তু রেডি হয়ে যাবে, তখন কিন্তু আপনার সিস্টেমটার বাজে মার্কেটে চলবে না। ঠিক আছে, তো এই জন্যই কিন্তু প্রতিনিয়ত মেনটেন্যান্সের দরকার আছে, আপগ্রেডেশনের এইসবের দরকার আছে। তো এটার জন্য কিন্তু আলাদা একটা কস্ট আপনাকে ধরে রাখতে হবে। ওকে, এরপরে যদি আমরা রিস্ক চিন্তা করি, রিস্ক কী হতে পারে, যে আমি খুব ভালো মতোই হচ্ছে আমি ফিজিক্যাল ক্লাসে না যেয়ে আমি অনলাইন ক্লাস করতে পারছি, কিন্তু এটার জন্য আপনাকে যারা একেবারে রুরাল এরিয়ায় থাকে তারা কিন্তু সচরাচর দেখা যাবে যে ইন্টারনেট কানেক্টিভিটির মধ্যে আসতে পারে না। এখন তারা তো আবার বঞ্চিত হচ্ছে। যদি আমি বলে দিই যে সব ক্লাসই এখন থেকে অনলাইনে হবে, তাহলে এই পার্টিকুলার একটা এরিয়ার স্টুডেন্টকে আমি কিন্তু বঞ্চিত করছি। ঠিক আছে, তো এখন এমনভাবে জিনিসগুলোকে মিটিগেট করতে হবে যেন, এমনভাবে জিনিসগুলোকে কন্টিনিউ করতে হবে যেন অফলাইন ক্লাসেও কিছু কিছু জিনিস থাকে, অনলাইন ক্লাসেও কিছু কিছু জিনিস থাকে। ঠিক আছে, সব কিছু মিলিয়ে যেন আমরা ক্লাসগুলো কন্ডাক্ট করতে পারি এরকম। আর যদি ওইরকম অনলাইন ক্লাসগুলোতেও হয়, তাহলেও দেখতে হবে যেন যে এই স্টুডেন্টগুলোর যেন যেন কোনো একটা ব্যবস্থা করা হয়। ঠিক আছে, এরকম সিচুয়েশনে আমরা পড়ছিলাম যখন হচ্ছে কোভিড-19 যে প্যান্ডেমিকটা গেল, ওই সময়টাতে তো অনেকেই, প্রত্যেকেই হচ্ছে তাদের নিজ নিজ বাসায় যেহেতু ছিল, ম্যাক্সিমাম স্টুডেন্টই ছিল, সে সময় দেখা গেলো যে ক্লাসগুলো কন্ডাক্ট করতে অনেকগুলো সমস্যা হওয়ার কথা। মানে কেউ কেউ হচ্ছে ক্লাসে অ্যাটেন্ড করতে পারছে, কেউ করতে পারছে, এরকম একটা সিচুয়েশন সেই সময় ছিল। লাস্টে হচ্ছে যদি আমরা পুরোটাই সামারি করি, তাহলে কি আসছে যে আমাদের যদি অনলাইন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটাই যদি আমরা কোনো কিছু মানে কোনো ইনভেস্ট করি, যে পরিমাণ টাকার আমরা চিন্তা করলাম সেই অনুযায়ী যদি আমরা ইনভেস্ট করি, তাহলে ইনভেস্ট করলে সুবিধা আছে। সুবিধা হচ্ছে আমরা স্টুডেন্টের জন্য কিছুটা ফ্লেক্সিবিলিটি দিচ্ছি, তারা রুমে বসে, কিংবা আপনারা অনেকেই এখন বর্তমানে ক্লাস করছেন অফিসে বসে। সুতরাং এই জিনিসগুলো যে একটা ফ্লেক্সিবিলিটির ব্যাপার থাকছে, একাডেমিক ফ্লেক্সিবিলিটি একটা থাকছে। আর যে আরেকটা বিষয় সেটা হচ্ছে সমস্যার কথা আমাদের চিন্তা করতে হবে, যে ইন্টারনেট কানেক্টিভিটি ইস্যুস একটা থাকে এখানে। সুতরাং মেন যে ফ্যাক্টর সেটা হচ্ছে সুবিধা থাকবে বিজনেস কেস চিন্তা করতে গেলে, সাথে সাথে কিছু রিস্কও থাকবে, আর কস্টের ব্যাপারগুলো চলে আসবে। এই সব কিছু ব্যালেন্স করেই আমাকে হচ্ছে
কোনো একটা সিস্টেম নতুন করে চালু করতে হবে। ওকে, এখানে হচ্ছে আরেকটা এক্সাম্পলের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে ইনস্টলিং সোলার প্যানেলস ইন এ ফ্যাক্টরি। মানে আমি একটা ফ্যাক্টরিতে নতুন একটা কোনো সোলার প্যানেল সেটা হচ্ছে সেট আপ দেওয়ার চিন্তা করছি। তো এখন এখানে যেটা হচ্ছে যে আগে যে ফ্যাক্টরিটা ছিল সে ফ্যাক্টরিতে ইলেকট্রিসিটি বিল অনেক বেশি আসতো, মানে অপারেশনাল যে কস্ট, একটা নর্মালি ফ্যাক্টরি যদি আমি চিন্তা করি সেখানে অপারেশনাল কস্ট অনেক বেশি হবে খুব স্বাভাবিকভাবেই, কারণ অনেকগুলো মেশিন চলছে, সেগুলোর ইলেকট্রিসিটি বিল একটা আছে, অনেক বিল চলে আসছে। এখন এই যে একটা প্রবলেম, সেই প্রবলেমের সলিউশন হিসেবে আমি চিন্তা করছি যে আমার যে ফ্যাক্টরিটা আছে সেই ফ্যাক্টরির উপরে যে রুপটপটা আছে সেই রুপটপে আমি একটা সোলার প্যানেল দেবো। এখন সোলার প্যানেলের সুবিধাটা কি যে একটা, সরি, স্যার স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ শিওর। এই সোলার প্ল্যানেট এটা যে এনভায়রনমেন্টের উপরে কোনো প্রভাব ফেলে না? না, এটা তো নর্মালি ওরকম কোনো ইফেক্ট নাই, কারণ এই জন্যে কিন্তু আমরা ব্যবহার করছি রিনিউয়েবল এনার্জি হিসাবে। এবং আপনারা যদি এটা দেখেন যে রিনিউয়েবল এনার্জি যেসব ফ্যাক্টরি ইউজ করে তাদের জন্য সরকার থেকে আলাদা করে প্রণোদনা দেওয়া হয়, কিংবা আমরা যে ট্যাক্সের কথা বলি না, বিজনেস ট্যাক্স, সেটা কিন্তু কিছুটা পরিমাণ ছাড় দেওয়া হয় যারা হচ্ছে এই এই রিনিউয়েবল সোলার এনার্জিগুলো প্ল্যানেট ইউজ করে। যারা ইউজ করে। হ্যাঁ, তো এখন দেখেন যদি পরিবেশের জন্য এরকম ক্ষতি হইতো তাহলে কিন্তু এই সরকারি প্রণোদনাগুলো দেওয়া হতো না, বা এই যে আমাকে যে ট্যাক্স থেকে কিছু রিবেট দিচ্ছে এই সুবিধাগুলো পাইতো না। ঠিক আছে, তো এটা কিন্তু আমাকে একটা সোশ্যালের জন্য খুব একটা, সোশ্যাল এনভায়রনমেন্টের জন্য খুব একটা ক্ষতিকর না। ঠিক আছে। ধন্যবাদ। আচ্ছা, তো জি স্যার। দেখেন এখানে হচ্ছে যে প্রপোজ সলিউশন হিসেবে আমি কি বলছি, যেহেতু আমার ইলেকট্রিসিটি বিলটা অনেক বেশি আসছে অপারেশনাল কস্টের জন্য, সেই হিসেবে আমাকে যে রুপটপটা আছে সেই রুপটপে আমি একটা সোলার প্যানেল ইনস্টল করব। এখন এই রুপটপে যে সোলার প্যানেল ইনস্টল করব তাহলে তার বেনিফিটটা কি আসবে? বেনিফিটটা হচ্ছে যে এখানে আমার ইলেকট্রিসিটি বিলটা আগে অ্যানুয়ালি যতটুকু আসতো তার চাইতে এখানে দেখেন একটা এস্টিমেটেড একটা দিয়ে রাখছে যে 15,000, সম্ভবত $15,000 যেটা সেভ হচ্ছে। আর যেই কার্বন ইমিশনের যে পরিমাণটা থাকে, মানে সেটার পরিমাণটা আগের চাইতে কমে যাচ্ছে অনেকটাই, যেহেতু পুরোটাই সোলার প্যানেল ইউজ করছি। আর সাস্টেনেবিলিটির একটা ব্যাপার আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার বেনিফিট। আর কস্টটা হচ্ছে এখানে যেই যে আপনি ইনস্টল করবেন জিনিসটা সোলার প্যানেল, সেটার জন্য অনেক বেশি একটা কস্টের ব্যাপার আছে। আপনার ইনস্টলের পরে অপারেশনাল কস্ট বা হচ্ছে ইলেকট্রিসিটি বিল এগুলো কমবে, ঠিক আছে, কিন্তু দেখা যাবে যে সেটা পুরোটা সেট আপ দিতে, যেহেতু একটা ফ্যাক্টরির কথা চিন্তা করছি, সুতরাং অনেকগুলো কিন্তু লাগবে, অনেক বড় পরিমাণে লাগবে, কিছু ইনস্টলেশন কস্ট একটু বাড়বে। আর ওই যে আগের মতোই যে আমাকে হচ্ছে শুধু ইনস্টল করে রেখে দিলেই হবে না, সেটা প্রপার মেনটেন্যান্সের একটা ব্যাপার থাকে। ঠিক আছে, পার ইয়ারে এটা হচ্ছে দেখা যাবে যে চেঞ্জ করা লাগতে পারে কোনোটা, বা সেটা যেন প্রপারলি কাজ করে সেটার জন্য একটা মেনটেন্যান্সের যে খরচ, সেটার জন্য আমাকে একটা কস্ট ধরে রাখতে হবে। আর রিস্ক কী জিনিস? রিস্ক হবে এই কাজের জন্য যে আপনার কিন্তু ওয়েদার ডিপেন্ডেন্সির একটা ব্যাপার থেকে যায়। ওয়েদার ডিপেন্ডেন্সি বলতে কী বোঝাবো, যে এটা যেহেতু সোলার প্যানেল, সুতরাং আপনার প্রপারলি লাইট কিন্তু ওর উপরে প্রপাগেট করতে হবে, তাছাড়া কিন্তু আপনি দেখা যাবে সেখান থেকে এনার্জি গেইন করতে পারছেন না। বা কোনো দিন যদি ওয়েদার খুব একটা ওইরকম টাইপের না থাকে, দেখা যাবে যে আপনি ওইভাবে ওইটা এনার্জি গেইন করতে পারবে না। সুতরাং এখানে অবশ্যই ওয়েদার ডিপেন্ডেন্সি একটা থাকছে। তো এটারও যদি আমি মিটিগেট করতে চাই, সুবিধাটা কী হবে যে আপনাকে কিছু কিছু গ্রিড যেগুলো থাকে সেগুলোতে একটু ব্যাকআপ হিসেবে রাখতে হবে, মানে পাওয়ার গ্রিড যেগুলো থাকে সেগুলো হচ্ছে আপনাকে ব্যাকআপ রাখতে হবে। মানে আমি ইলেকট্রিসিটি থেকে একদমই সরে যাচ্ছি না, ওইটাকে আমি ব্যাকআপ হিসেবে রাখবো, মেন জিনিস হিসেবে সোলার প্যানেলটা আমি ইউজ করবো। ঠিক আছে, এই জিনিসটা মানে সবসময় অপারেশনে থাকবে হচ্ছে সোলার প্যানেল, তবে কখনো যদি আমার ব্যাকআপের দরকার পড়ে আমি সেখান থেকে আমি নিব এটা। এরপরে হচ্ছে কনক্লুশনে যদি আসি, তাহলে বলা হচ্ছে যে আমার যেই সিস্টেমটা আমি ক্রিয়েট করছি, যে সোলার প্যানেলের সিস্টেম, সেটা আমাকে ফাইন্যান্সিয়ালি যেমন বেনিফিট দিচ্ছে, আমার এনভায়রনমেন্টের জন্য সেটা অবশ্যই বেনিফিশিয়াল। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে এই যে বিজনেস কেসের কথা বলছি, সেই বিজনেস কেসের মেন কম্পোনেন্টগুলো আসলে কী কী। শুরুতেই বলা হচ্ছে যে এক্সিকিউটিভ সামারি। এক্সিকিউটিভ সামারি বলতে যে আমার পুরো দেখেন বিজনেস কেস আমরা তিনটা যেই এক্সাম্পলগুলো দেখে আসলাম, শুরুতেই হচ্ছে একটা
একটু আগে যেটা দেখে আসলাম সোলার প্যানেল সিস্টেম, তারপর অনলাইন লার্নিং সিস্টেম, এই যেগুলো যে দেখে আসলাম, তো এই জিনিসগুলো কিন্তু আমাকে কি বলছে যে সেইখানে প্রপোজ সলিউশনটা কী আসতে পারে, সেটার থেকে বেনিফিট কী আসতে পারে, কস্ট কেমন হতে পারে, রিস্ক কী হতে পারে, এই জিনিসগুলো যে বলছে। সুতরাং পুরো প্রপোজাল যেটা হবে সেই পুরো প্রপোজালের আমাকে একটা ওভারভিউ দিচ্ছে। ঠিক আছে, এরপরে দেখেন বলছে প্রবলেম অর অপরচুনিটি স্টেটমেন্ট। আমরা সেখান থেকে বুঝতে পারছি কি কী কী প্রবলেম অ্যাকচুয়ালি বর্তমানে যে সিস্টেমটা আছে, এক্সিস্টিং সিস্টেমে কী প্রবলেম, সেই প্রবলেমটাই বা রিসার্চ গ্যাপটাই থেকে কিন্তু নতুন একটা অপরচুনিটি বের করা সম্ভব। ঠিক আছে, আমাদের মেন সমস্যাটা হচ্ছে আমরা সমস্যাটাই বুঝতে পারি না, সমস্যাটা না বুঝতে পারার জন্য আমরা সেখানে সলিউশনে যাইতে পারি না। ঠিক আছে, সুতরাং প্রবলেম আইডেন্টিফাই করাটা অনেক বড় একটা ইস্যু, অনেক বড় একটা ব্যাপার। ওকে, এখন প্রপোজ সলিউশন, আমরা যদি প্রবলেমটা প্রপারলি আইডেন্টিফাই করতে পারি তাহলে সেখান থেকেই নতুন একটা সলিউশন বের করা সম্ভব। যে আমরা যদি কোনো একটা প্রজেক্ট প্রপোজাল দিতে যাই তাহলে আমাদের এক্সিস্টিং কোনো প্রবলেমের থেকে চিন্তা করাটা উচিত, যে আমার বর্তমানে কোনো একটা সিস্টেম যা আছে সব কিছু কিন্তু বর্তমানে আছে, এখন সেখানে প্রত্যেকটা এক্সিস্টিং সিস্টেমে কোনো না কোনো প্রবলেম আছে। এখন সেই প্রবলেমগুলোকে প্রপারলি আইডেন্টিফাই করা এবং সেটার প্রপোজ একটা সলিউশন দেওয়াই কিন্তু প্রজেক্ট প্রপোজাল, বা সেখান থেকে নতুন একটা প্রজেক্ট তৈরি করা সম্ভব। এরপরে দেখেন বলছে যে অপশন অ্যানালাইসিস। আমার যদি একটা নতুন কোনো প্রপোজ সলিউশন আমি বের করি, সেটার জন্য কখনোই একটা সলিউশন বের করা সমীচীন না। কারণ কি, আমি যখন একটা সোলার প্যানেলের কথা চিন্তা করলাম, আমার যদি ওয়েদারটা খারাপ থাকে তাহলে কিন্তু আমি দেখা যাবে কোনো ব্যাকআপ না থাকলে আমার দেখা যাবে পুরো ফ্যাক্টরিজ অপারেশন অফ হয়ে আছে সেদিন। ঠিক আছে, তো সেজন্য কি আমরা দেখলাম যে একটা সিস্টেম কিন্তু ব্যাকআপ হিসেবে রাখছে। সুতরাং প্রত্যেকটা প্রপোজ সলিউশনে কিন্তু অল্টারনেটিভ একটা ব্যাকআপ রাখা খুবই জরুরি। এরপরে কি জিনিস আমাদের বিজনেস কেস বলে, বেনিফিটস, কস্ট অ্যান্ড রিসোর্স। সেখানে যদি কোনো রিস্ক থাকে, সেই রিস্ককে কীভাবে মিটিগেট করা যায়, কীভাবে সেটা কমানো যায়, রিস্ক থাকবেই, বিজনেস মানেই রিস্ক। সুতরাং রিস্কগুলোকে মিটিগেট করাটাই হচ্ছে বড় ব্যাপার, সেগুলোকে ম্যানেজ করা যায় কীভাবে। বিভিন্ন রকম বাধা আসবে, সেই বাধাগুলোকে ওভারকাম করার প্রপার প্ল্যানিং থাকতে হবে। ঠিক আছে, আর প্ল্যানিংগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্টের জন্য কী করতে হবে, আমাকে একটা নির্দিষ্ট স্টেপ ওয়াইজ কাজ করতে হবে, কোনো একটা শিডিউল মেনটেন করতে হবে। ঠিক আছে, ওকে। লাস্টে হচ্ছে রিকমেন্ডেশন থাকবে, যে আমি ডিসিশন যে বা জাস্টিফিকেশন যে আমি হচ্ছে যে কাজটা করতে যাচ্ছি সেটা আদৌ, বা যে বিজনেস আমি ইনভেস্ট করতে যাচ্ছি সেটা আদৌ করা আমার পক্ষে করাটা উচিত কি না, সেই সম্বন্ধে বিজনেস কেস এই ডকুমেন্টেশন বা এই প্রেজেন্টেশনের মধ্যে তুলে ধরা হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে আপনাদের, যে আমি যে প্রজেক্ট প্রপোজালটা দিতে বলছি নেক্সট প্রেজেন্টেশন বা ল্যাবে, সেটাইতেই কিন্তু হচ্ছে একটা বিজনেস কেস জিনিসটা, যে আপনি ওখানেই বলবেন যে আপনার প্রজেক্টটা আপনি কেন করছেন, কী কী ফিচার্সগুলো রাখবেন, সেখান থেকে আমার লাভটা কী হবে। ঠিক আছে, আপনি মোটিভেশনটা কেন পাচ্ছেন এটা করার জন্য, এই জিনিসগুলোই হচ্ছে বিজনেস কেস। ওকে, তো আমরা যদি একটু চিন্তা করি, যদি একটা আইটি সেক্টরের জন্য, মানে আইটি বিজনেস কেসের জন্য বিজনেস কেসগুলো কেমন হয়, তো এই গুড বিজনেস কে আইটি বিজনেস কেস যদি আমরা চিন্তা করি সেটা কেমন হবে, কম্প্রিহেন্সিভ হবে, ক্লিয়ার অ্যান্ড লজিক্যাল হবে, অবজেক্টিভ থাকবে একটা, এবং সিস্টেমেটিক ওয়েতে সেটা কাজ করবে। কম্প্রিহেন্সিভ বলতে কী বোঝাবে, সেটা হচ্ছে যে একটা ডিটেল অ্যানালাইসিস থাকবে, সেটার পটেনশিয়াল ইম্প্যাক্টগুলো কেমন হবে, কস্ট কেমন হবে, সেখান থেকে কী পরিমাণ অ্যাডভান্টেজ আসবে, বেনিফিটগুলো আসবে, সে সম্বন্ধে একটা প্রপার ধারণা দেবে। এরপরে ক্লিয়ার অ্যান্ড লজিক্যাল বলতে বোঝানো হচ্ছে যে জিনিসগুলো যেগুলো থাকবে বিজনেস কেসে, যে ডকুমেন্টেশনগুলো থাকবে, সেগুলো যেন আমার যে ক্লায়েন্টগুলো থাকবে তারা তারা দেখা যাবে যে টেকনিক্যালি খুব একটা সাউন্ড নাও হতে পারে, এখন তাদের যেন বোঝার মতন অবস্থায় হয়, তাদের যে আমি অল্টারনেটিভ বিভিন্ন রকম অপশানগুলো দিব, যে এই সমস্যার জন্য এরকম একটা সলিউশন হতে পারে, 2 নম্বর এটা সলিউশন হতে পারে, 3 নম্বর এরকম একটা সলিউশন হতে পারে, এত এত যে অল্টারনেটিভ দেখাচ্ছি, প্রত্যেকটা অল্টারনেটিভের কম্প্যারিজন যেন প্রপারলি হয়, প্রত্যেকটা যেন বেনিফিটগুলো আমি ঠিকমতো বুঝাইতে পারি, প্রত্যেকটা যেন কস্ট কেমন লাগবে সেটা যেন বুঝাইতে পারি, যেন এই ডকুমেন্টেশনটা দেখেই কোনো একটা ক্লায়েন্ট সহজেই ডিসিশন নিতে পারে আমার কী করা উচিত। ঠিক আছে, এই জন্য ক্লিয়ার এবং লজিক্যাল হইতে হবে জিনিসটা প্রপারলি, কোনো যেন অস্পষ্টতা না থাকে। আচ্ছা, এরপর হচ্ছে অবজেক্টিভ। অবজেক্টিভ জিনিসটা হচ্ছে বিজনেস কেসে এমন একটা অবস্থায় ইনফরমেশনগুলোকে সাজাতে হবে যেন ইররিলেভেন্ট কোনো কিছু না চলে আসে, বা কোনো কিছু বায়াসনেস চলে আসছে। বায়াসনেস বলতে আমি এটা বোঝাচ্ছি যে আমি তিনটা যে অল্টারনেটিভের কথা বলছি, এই তিনটা অল্টারনেটিভের মধ্যে যে কোনো একটাতে যেন বেশি ফোকাস না করে যে এটাই করা বেটার, এটা বেটার, সেটা কখনো বিজনেস কেসে আসবে না।
বিজনেস কেসের মাধ্যমে আমাকে ক্লায়েন্টকে বিভিন্নভাবে জিনিসটার কম্প্যারিজনগুলোকে তুলে আসতে হবে। এখন ডিসিশন নেওয়ার দায়িত্ব ক্লায়েন্টের, সেগুলো পড়ে ভালো মতো বিশ্লেষণ করে তার বিজনেসের জন্য কোনটা দরকার সেটা সে ডিসিশন নেবে, কিন্তু আমাকে ইনফরমেশনগুলো জাস্ট বের করে দিতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে সিস্টেমেটিক। সিস্টেমেটিক বলতে কী বোঝায়, যে কোনো একটা জিনিস সেটা যেন প্রপারলি ওয়েল স্ট্রাকচার আকারে থাকে, যেন একটা যে জিনিস নিয়ে আমি আমার যেই ফাইন্ডিংসগুলো ছিল সেখান থেকে যেন সামারাইজ করে দেয় জিনিসটাকে, প্রপারলি যেন সামারাইজ করা থাকে, এটাকে বলা হচ্ছে সিস্টেমেটিক। ওকে, নেক্সট টপিকটা হচ্ছে যে ডেভেলপমেন্ট অফ বিজনেস কেস। আমি যে বিজনেস কেসগুলোর কথা চিন্তা করছি সেটা কীভাবে প্রসেসিং করা হবে। ঠিক আছে, যে আমি অবশ্যই এখানে একটা আইটি বিজনেসের ক্ষেত্রে চিন্তা করছি, সেখানে যে বিজনেস কেসগুলো থাকবে সেই জিনিসগুলো কীভাবে ডেভেলপ করা হবে, শুরু করা হবে। তো প্রথমে হচ্ছে যেটা, যে একটা বিজনেস কোর টিম সিলেক্ট করতে হবে শুরুতেই। সিলেক্ট দ্য কোর টিম মানে কারা এটা নিয়ে কাজ করবে, মানে এই বিজনেস কেস। এখন এটা বিজনেস কেস যদি আমি তৈরি করতে যাই, শুরুতেই হচ্ছে যারা একটু বিজনেস স্পেশালিস্ট তাদেরকে অবশ্যই আমাকে সাথে নিতে হবে। আমি যেই হচ্ছে অর্গানাইজেশনের কথা চিন্তা করছি সেখানে যারা টপ ম্যানেজমেন্টে থাকে, যে যেমন ম্যানেজার হইতে পারে, তাদের অবশ্যই থাকতে হবে, বা এমন একটা এমন একজন বা এমন কতিপয় মানুষজন থাকতে হবে যারা ওই যে রিকোয়ারমেন্টগুলো যে ক্লায়েন্টের কাছে থাকবে সেই রিকোয়ারমেন্টগুলো ভালো মতন বুঝে, বা হচ্ছে যারা ইউজার থাকবে সেই ইউজারগুলো ভালো মতো বোঝে এমন টাইপের। আর সাথে তো অবশ্যই আইটি স্পেশালিস্ট যারা থাকবে, যারা এই টেকনোলজিক্যাল জিনিসগুলো ভালো মতো বুঝবে, যে আমার লিমিটেশনগুলো কী, আইটির রিস্কগুলো কী কী আসতে পারে, অপরচুনিটি কী কীগুলো থাকতে পারে, সেই জিনিসগুলো ভালো মতো বুঝবে। তো এটা হচ্ছে সেই কোর টিম যারা এখানে নিয়ে বসবে এই জিনিসটা নিয়ে। ওকে, নেক্সট হচ্ছে স্টেপ টুতে যে মেজারেবল অর্গানাইজেশনাল ভ্যালু। মানে আমার তো অবশ্যই একটা যে অর্গানাইজেশনের কথা চিন্তা করছি সে অর্গানাইজেশনের জন্য একটা মিশন থাকবে, ভিশন থাকবে, অবজেক্টিভস বা গোলস থাকবে। এখন যে প্রজেক্টগুলো আমি তৈরি করতে যাব সেটা যেন ওই যে প্রতিষ্ঠানটা থাকবে সেই প্রতিষ্ঠানের এই যে বিষয়গুলো আছে, গোল, মিশন, অবজেক্টিভ, এগুলোর সাথে যেন ক্ল্যাশ না করে। ঠিক আছে, তো আমি যেই হচ্ছে প্রবলেম বা অপরচুনিটি যেগুলো আছে সেখান থেকে বিভিন্ন রকম অল্টারনেটিভস কিন্তু বের হয়ে যাবে, এবং সেই অল্টারনেটিভসগুলো হচ্ছে অর্গানাইজেশনের জন্য বিভিন্ন রকম ডিরেকশন দেবে সেটা সলিউশন হিসাবে। এখন এই সলিউশনগুলোর মধ্যে এমন এমন যেন সলিউশন না চলে আসে যেগুলো যেই অর্গানাইজেশনটার কথা বলা হচ্ছে সেটার ভীষণ মিশনের সাথে ক্ল্যাশ না করে, সেটাকে যেন সাপোর্ট করে এমনটাই টাইপের হতে হবে। এরপরে হচ্ছে স্টেপ থ্রিতে আইডেন্টিফাই অল্টারনেটিভস। এখন প্রত্যেকটা অর্গানাইজেশনের জন্য যে প্রবলেমগুলো থাকবে তার জন্য একাধিক পরিমাণে অল্টারনেটিভস রাখতে হবে, কারণ কোন সময় কোনটা কাজে লাগবে, বা আমি যে একটা প্রপোজ সলিউশন দিব সেটাই যে সবসময় ঠিকমতো কাজ করে এমনটা নাও হতে পারে। আমাকে হঠাৎ করে কোনো একটা অল্টারনেটিভসে সুইচ করতে হতে পারে, কারণ সব কিছু আমার হাতে থাকবে না সবসময়। সুতরাং আমাকে অবশ্যই অল্টারনেটিভ মাথায় রেখে কাজ করতে হবে। তো এরকম যদি আমি অল্টারনেটিভের কথা চিন্তা করি, তাহলে প্রত্যেকটা যে সলিউশনের কথা আসছে, অর্গানাইজেশনের যে প্রবলেমসগুলো আছে সেখানে কিন্তু একটা সলিউশন দিয়ে হবে না, সেভারাল অল্টারনেটিভস আমাকে চিন্তা করে আগাইতে হবে। এরপরে যদি আমি 4 নম্বরে যাই, 4 নম্বরে হচ্ছে যে ফিজিবিলিটি জিনিস, আর হচ্ছে অ্যাক্সেস রিস্ক, এই জিনিসটা চিন্তা করতে। আমার যে অল্টারনেটিভসগুলো আমি দেখলাম একটু আগে, অনেকগুলো অল্টারনেটিভস একটা প্রবলেমের জন্য, সেগুলো প্রত্যেকটার ফিজিবিলিটি আমাকে চিন্তা করতে হবে, এবং এদের রিস্কগুলো কেমন সেটা নিয়ে চিন্তা করতে হবে। ফিজিবিলিটি জিনিসটা কী বোঝাচ্ছে, সেটা হচ্ছে যে এই যে একটা সলিউশন আমি বের করলাম, এই যে অল্টারনেটিভ একটা বের করলাম, সেটা আদৌ করা সম্ভব কিনা, বা সেখানে হচ্ছে কোনো আমি যে রাইট পাথে আছি সেটা আমাকে সেই ডিরেকশন আমাকে দিচ্ছে কিনা, এটা হচ্ছে ফিজিবিলিটি। এবং রিস্ক হচ্ছে যে প্রত্যেকটা অল্টারনেটিভসের কিছু রিস্ক থাকবে, এখন রিস্ক মিনিমাইজ করা আছে কোনটাতে সেটা আমাকে চিন্তা করতে হবে। এবং প্রত্যেকটার জন্য হচ্ছে সলিউশন যে আমি বের করবো অবশ্যই টোটাল কস্ট চিন্তা করতে হবে। সেই স্টেপ 5-এ এসে যে ওনারশিপ যারা আছে বা যারা থাকবে তাদের কতটা কস্ট বিয়ার করতে হবে, তারা কতটুকু বেনিফিট পাবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমি তো এই স্টেপ 3-তে অল্টারনেটিভ আইডেন্টিফাই করে নিয়ে আসলাম। এরপরে হচ্ছে অল্টারনেটিভগুলোকে একটু অ্যানালাইজ করতে হবে, যে আমি তো অল্টারনেটিভগুলো আইডেন্টিফাই করলাম, এরপর হচ্ছে প্রত্যেকটা অল্টারনেটিভগুলো একটু কম্পেয়ার করে করে দেখতে হবে যে কোনটাতে কনসিস্টেন্টলি ভালো বেনিফিট পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো সেই অল্টারনেটিভগুলোকে আমাদের নিয়ে কাজ করতে হবে। আর লাস্ট অফ অল যে আমাকে হচ্ছে যে একটা রিকমেন্ডেশন দেওয়া যেতে পারে বিজনেস কেসের মাধ্যমে, যে যেই অল্টারনেটিভগুলোকে আমি আইডেন্টিফাই করছি, অ্যানালাইজ করছি,
সেটার মধ্যে কোনটা বেটার হতে পারে সেটা হচ্ছে আমি একটু হাইলাইট করতে পারি কম্প্যারিজন অনুযায়ী যে এটা এই জিনিসটা ভালো হতে পারে। তবে লাস্ট ডিসিশন নেবে হচ্ছে যিনি এটার ওনার বা বিজনেস নিয়ে যারা ডিল করছেন তারা। ঠিক আছে, তো এরপরে আমরা দেখব যেটা সেটা হচ্ছে যে আচ্ছা